আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বায়োলজি প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসে। তো আমাদের আজকের মাস্টার ক্লাসে আমাদের পড়ার টপিক হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 কোষ বিভাজন। তো কোষ বিভাজন এই চ্যাপ্টারটা আমাদের কাছে কম্পারেটিভলি ইজি এবং ছোট মনে হলেও কিছু ছোটখাটো বেসিকের ঘাটতি বা কিছু ছোটখাটো টেকনিকের জন্য আমরা অনেক সময় ইজি চ্যাপ্টারেরও ইজি কোয়েশ্চেনের ভুল অ্যান্সার করে দিয়ে আসি। তো যার কারণে আমরা যদি প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসগুলো করি তাহলে আমরা বুঝবো যে কিভাবে আমাদের এই চ্যাপ্টারটা অ্যাপ্রোচ করতে হবে বা কোন কোন জায়গাগুলোতে ভুল করার পসিবিলিটি থাকে বা পড়ার সময় কোন জিনিসগুলো যদি আমরা আরেকটু তোমার হচ্ছে গিয়ে ভালো করে পড়ি তাহলে হচ্ছে গিয়ে আমরা পরীক্ষার হলে এই সিলি মিস্টেক গুলো আর করবো না। তাহলে আমি আশা করব তোমরা এই প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসগুলো করার আগে অবশ্যই চ্যাপ্টারটা নিজেদের মতো করে একবার করে পড়ে নিবে। তোমাদের লাইভ ক্লাস হবে, বিভিন্নভাবে তোমরা হচ্ছে ডিটেইলড ক্লাস করবে, দেন নিজেরা পড়ে নিজেরা প্রশ্ন ব্যাংকটা সলভ করার চেষ্টা করবে। এরপরে আমাদের প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসগুলো করে ফেললে তোমরা বুঝতে পারবে যে তোমরা নিজেরা পরীক্ষা দিতে গিয়ে কোন ধরনের সমস্যাগুলো ফেস করো এবং কিভাবে সেগুলোকে তোমরা সলভ করতে পারবে। সরি। তাহলে আসো আমরা শুরু করি। তো আমাদের আজকে প্রথম লেকচারে আমরা হচ্ছে শুধুমাত্র দুইটা টপিক কভার করব। একটা হলো একদম শুরু থেকে অ্যামাইটোসিস এবং কোষচক্র, দেন মাইটোসিস। তাহলে এই যে আমাদের টোটাল চ্যাপ্টারের মধ্যে দেখো মাইটোসিস এবং মিওসিস এবং লাস্ট থেকে তোমার হচ্ছে যে ক্রসিং ওভার, হ্যাঁ, এই মোটামুটি হচ্ছে যে সবগুলা টপিক থেকেই কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন সবচেয়ে বেশি এসেছে। তো আমরা যেহেতু লাস্ট কয়েক বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখতে পেরেছি যে অ্যাকচুয়ালি কোনো টপিক অনেক বেশি ইম্পর্টেন্ট দেখে আমরা সেটা পড়বো, কোনো টপিক লেস ইম্পর্টেন্ট দেখে আমরা সেটা বাদ দিয়ে দিব, এখন কিন্তু সেই যুগ আর নাই। এখন কিন্তু মোটামুটি টিচাররা সব ধরনের টপিক সব ধরনের জিনিস থেকে প্রশ্ন করার চেষ্টা করেন এবং তোমাদের প্রশ্ন কিন্তু মোটামুটি এখন একটু স্ট্যান্ডার্ড হয়। মানে তুমি যে একদম মুখস্থ করে অ্যান্সার করে আসবা সেটার কিন্তু এখন আর কোনো উপায় নেই, তোমাকে একদম বেসিক থেকে শিখতে হবে। তাহলে আমরা আজকে চেষ্টা করব আমাদের ভূমিকা মানে একদম ইন্ট্রোডাকশন যেটা অ্যামাইটোসিস, কোষচক্র এবং মাইটোসিস, এই কয়েকটা টপিক একদম ঝাঁঝরা করে ফেলতে। এবং আমি আশা করি তোমরা হচ্ছে প্রশ্নগুলো সলভ করার সাথে সাথে তোমাদের যতটুকু বেসিক দরকার অতটুকু তোমরা নিয়ে যেতে পারবে। তাহলে দেখো, প্রথমে অ্যামাইটোসিস এবং কোষচক্র এই টপিক থেকে আমাদের এগ্রি গুচ্ছতে প্রশ্ন এসেছে, আর ইউতে এবং জেইউতে প্রশ্ন এসেছে রিসেন্ট ইয়ার গুলাতে। দেখো একই সালে আমরা তিনটা পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে এই তোমার হচ্ছে কোষচক্র এবং অ্যামাইটোসিস থেকে প্রশ্ন পেয়েছি। তার মানে অ্যামাইটোসিস ইজি দেখে যে আমরা বাদ দিব এমন কিন্তু কোনো ওয়ে নেই। তাহলে দেখো আমরা যদি প্রথমে কোষ বিভাজন নিয়ে কথা বলতে চাই, কোষ বিভাজন অ্যাকচুয়ালি কোষ বিভাজন করার দরকারটাই বা কেন? ধরো তোমার হাত হঠাৎ করে কেটে গেল, ছুরি দিয়ে তুমি ভেজিটেবল কাটতে যাও কিংবা কোনো অ্যাক্সিডেন্টে তোমার হাত কেটে গেল, তাহলে এখন যদি সেই জায়গার সেলগুলো কাটা যাওয়ার পরে যেরকম হয়ে গেছিল সেভাবেই থাকে, তাহলে কখনো কি তোমার ক্ষতপূরণ হবে? তুমি চিন্তা করো, এই যে গিরগিটি বা টিকটিকি লেজ কেটে যায়, সেই লেজ কি আর কখনো জোড়া লাগে? তাহলে সেখান থেকে কি আবার নতুন করে লেজ গজায় না? যদিও মানুষের কান কেটে ফেলে কান আর কখনো গজাবে না, বাট আমাদের যতটুকু বা যে সেলগুলো প্রয়োজন সেগুলো যদি আবার পুনরুৎপত্তি না হতো, তোমার ক্ষতস্থান পূরণ না হতো, তাহলে কিন্তু আমরা এত ইজিলি সার্ভাইভ করতে পারতাম না। যার কারণে আমাদের দৈনন্দিন জীবনযাত্রাকে একদম স্বাচ্ছন্দ্যভাবে পরিচালনা করার জন্য কিংবা আমাদের যতগুলো ক্ষয় বা ক্ষতস্থান তৈরি হয় সেগুলোকে পূরণ করার জন্য বা আমাদের দেহের বৃদ্ধির জন্য আমাদের কোষ বিভাজন প্রক্রিয়াটা একান্ত প্রয়োজনীয়। তাহলে আমরা জানি কোষ বিভাজন জিনিসটা কি, যে যে প্রক্রিয়ায় আমরা একটা কোষ থেকে দুইটা কোষ কিংবা একটি কোষ থেকে আমরা চারটি কোষ তৈরি করতে পারি, সেই প্রক্রিয়াকে আমরা বলবো হচ্ছে কোষ বিভাজন বা সেল ডিভিশন। তাহলে বুঝতে পারতেছো যে আমাদের এই যে যে কোষটা বিভাজিত হচ্ছে, যেই কোষ বিভাজিত হয়, তার মানে আমাদের এই যে তোমার একটা কোষ থেকে আমরা অনেকগুলো কোষ পাচ্ছি, তার উৎপত্তি স্থলটাকে আমরা বলি মাতৃকোষ বা মাদার সেল। এবং মাতৃকোষে বিভাজনের ফলে যে কোষগুলো সৃষ্টি হয়, তাহলে বিভাজনের ফলে সৃষ্ট কোষকে কি বলে? বিভাজনের ফলে সৃষ্ট কোষকে বলা হয় অপত্য কোষ। তাহলে যে কোষটা বিভাজিত হয় তাকে আমরা বলি মাতৃকোষ এবং মাতৃকোষের বিভাজনের ফলে সৃষ্ট কোষকে আমরা বলি হচ্ছে অপত্য কোষ, মাদার সেল, ডটার সেল। এখন এক্ষেত্রে তোমরা যারা ভাইয়েরা আছো আমার বা ছেলেরা আছো, তারা বলতে পারো যে আপু অলওয়েজ কেন মাতৃকোষ, কেন এটাকে পিতৃকোষ বলা হয় না?
কারণ অ্যাকচুয়ালি রিপ্রোডাকশন ক্যাপাসিটিটা কিন্তু আল্লাহ তাআলা স্ত্রী জাতিকে দিয়েছেন, বুঝছো? তো এই জন্য দেখা যায় যে একটা কোষ যে তৈরি হলো, সেই কোষটা বিভাজিত হয়ে যে অপত্য কোষ বা ডটার সেল তৈরি হলো, সেটাই কিন্তু পরবর্তীতে আবার নতুন কোষের জন্ম দিবে। ঠিক আছে? তার মানে আজকের অপত্য কোষ আগামী দিনের মাতৃকোষ। এই জন্য আমরা এগুলোকে মাদার সেল, ডটার সেল বলি। তোমরা এগুলো নিয়ে মন খারাপ করো না, ঠিক আছে? তাহলে আমাদের এই যে তোমার কোষ বিভাজন, এটা আবিষ্কার করেছেন সায়েন্টিস্ট ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে। কোথায় পর্যবেক্ষণ করেছিলেন? সামুদ্রিক স্যালামান্ডার, যেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে টিটিউরাস ম্যাকিওলোসা। আর কোষ থেকেই যে কোষ সৃষ্টি হয়, এটা সম্পর্কে বলেছিলেন বিজ্ঞানী রুডলফ ভিরশাও। রুডলফ ভিরশাওটা তেমন ইম্পর্টেন্ট না, আমরা ওয়াল্টার ফ্লেমিং এবং 1887, এই দুইটা জিনিস, সরি 82 সাল কিন্তু আমাদের বায়োলজিতে একেবারে আসে না বললেই চলে, বাট কিছু সালকে আমরা কখনোই ইগনোর করতে পারবো না। সো এই 1882 সালটা পড়ে রাখবা। এখন তোমরা করো কি, শর্টকাট টেকনিক ফলো করার জন্য পড়ো ফ্লেমিং ফ্লেমিং ফ্লেমিং। এখন পরীক্ষার হলে যখন অপশনে আলেকজান্ডার ফ্লেমিং দিয়ে দিবে, তুমি সেটাই অ্যান্সার করে চলে আসবা। বাট তোমাকে পুরো কোয়েশ্চেনে পুরো অপশন তোমাকে পড়তে হবে, যেটা হলো ওয়াল্টার ফ্লেমিং, নট আলেকজান্ডার ফ্লেমিং। আচ্ছা, এরপরে চলে আসো এই যে সামুদ্রিক সালামান্ডার বা ট্রিটিউরাস ম্যাকিউলোসা, এই বৈজ্ঞানিক নামগুলো কিন্তু ডিউতে অনেক সময় রিটেনে চলে আসে। এই জন্য বৈজ্ঞানিক নামটা একবার তুমি লিখলেই তোমার ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। তাহলে সংখ্যামূলক তথ্য কি দেখো, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে 100 ট্রিলিয়ন বা 10^14 সেল থাকে। 100 ট্রিলিয়ন বা 10^14 সেল থাকে। তাহলে এই 10^14 বা ট্রিলিয়ন ব্রিলিয়নের কিছু হিসাব আছে, তোমাদেরকে মনে রাখতে হবে। যদি আমাদেরকে বলা হয় 100 মিলিয়ন, ঠিক আছে, যদি বলা হয় 100 মিলিয়ন, 100 মিলিয়ন থাকে আমাদের বডিতে অ্যান্টিবডি, ঠিক আছে। আর আমরা যদি বলি 100 বিলিয়ন, তাহলে বিলিয়ন হচ্ছে এন দিয়ে যেগুলো, আমাদের স্নায়ুকোষ বা নিউরন এবং নিউট্রোফিল, দানাদার শ্বেত রক্তকণিকা। ওকে, তাহলে 100 বিলিয়ন হচ্ছে নিউট্রোফিল এবং নিউরন, 100 মিলিয়ন হচ্ছে অ্যান্টিবডি, এবং 100 ট্রিলিয়ন হচ্ছে আমাদের বডিতে টোটাল সেল। এই 100-র হিসাবগুলো একসাথে মনে রাখার চেষ্টা করবা। এই দেখো, কিউট করে সামুদ্রিক সালামান্ডার, হ্যাঁ, তার বডিতেই তোমার হচ্ছে প্রথম সেল ডিভিশন অবজার্ভ করা হয়। তো ওয়াল্টার ফ্লেমিং নামটা তোমরা মনে রাখবা, কারণ এটা হচ্ছে কোষ বিভাজনের আবিষ্কারক, আবার মাইটোসিসেরও নামকরণ করেন ওয়াল্টার ফ্লেমিং। তাহলে আমরা একসাথে দুইটা জিনিস পড়ে ফেললাম, যে মাইটোসিস নামকরণ এবং কোষ বিভাজন আবিষ্কার, এই দুইটাই করেন হচ্ছে সায়েন্টিস্ট ওয়াল্টার ফ্লেমিং। আচ্ছা, তাহলে কোষ কিন্তু বিভাজিত হয় না কোনগুলো? তার মানে তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে আদৌ কি এরকম পসিবল যে বিভাজন ছাড়া কোনো কোষ থাকে? আমরা একটু পরে দেখব যে আমাদের কোষ চক্রের ইন্টারফেজ নামে একটা পর্যায় আছে, যে পর্যায়ে কিছু কিছু সেল ডিসিশন নেয়, যাব কি যাব না, যাব কি যাব না, আমি কি বিভাজিত হব কি বিভাজিত হব না। যে আমার মন চাইছে আমি বিভাজিত হব না, আমি এখন বিশ্রাম করব, রেস্ট নিব। সবাই কি আর জীবনে তোমার হচ্ছে সফলতার জন্য এত কঠোর পরিশ্রম করে? যেমন আমি অনেক স্টুডেন্টকে দেখছি এইচএসসি পরীক্ষার পরেই মানে বিন্দাস চিল করতেছে, তোমার অ্যাডমিশনে কোনো প্রস্তুতি নাই। ঠিক আছে, তাকে জিজ্ঞেস করলে বলতেছে যে আপু আমাকে হচ্ছে এখানে ভর্তি করায় দিবে, ওখানে ভর্তি করায় দিবে, আমাকে এরকম কম্পিটিটিভ কোনো এক্সামই দেওয়া হবে না। আবার অনেক পোলাপাইন এইচএসসি পরীক্ষা শেষ হতে না হতেই, যেমন তোমরা যারা সিনসিয়ার আছো, তোমরা একদম এইচএসসি আগে থেকে তোমরা প্রি অ্যাডমিশন করে অ্যাডমিশনের প্রিপারেশন নিয়ে রাখতেছো। তার মানে তোমাদের প্রস্তুতিটা কি পুরোপুরি অন্যরকম। তোমরা অলওয়েজ কি তোমাদের সফলতার জন্য বিভাজিত হতে মানে অ্যাক্টিভ হওয়ার জন্য অলওয়েজ প্রস্তুত। আর কিছু কিছু আছে দায় সারা গোছের, দূর কি হবে, কালকে মরলে আজকে 2 দিন, আজকে মরলে কালকে 2 দিন, এত পরিশ্রম করে তো লাভ নাই। তো এই টাইপের সেলগুলোর ক্ষেত্রে হয় কি, আমরা একটু পরে দেখব যে আমাদের কোষচক্রের ইন্টারফেস দশায় জি1 নামে একটা পর্যায় থাকে, বুঝছো, গ্রোথ 1 বা গ্যাপ 1 হোয়াট এভার। এই গ্যাপ 1 পর্যায়ে কিছু কোষ সিদ্ধান্ত নেয় যে আমি বিভাজিত হব না। তো যারা সিদ্ধান্ত নেয় যে তারা জীবনেও কোনো দিন বিভাজিত হবে না, তারা করে কি, একটা বিশেষ পর্যায়ে আটকা পড়ে যায়, যাদেরকে বলে জি0। ঠিক আছে, তাহলে যে কোষগুলো ডিসিশন নিবে যে আমরা কখনোই বিভাজিত হব না, তারা হচ্ছে জি0 পর্যায়ে আটকা পড়ে যায়, তারা ওখানেই থাকে, ওখানে খায় দায় ঘুমায়, ওরা কখনোই বিভাজিত হয় না। আবার কখনো কখনো মুড আসলে যে আমি এখন জীবনে উন্নতি করতে চাই, যে ছেলেটা বা যেই মেয়েটা কম্পিটিটিভ এক্সামে পার্টিসিপেট করে নাই, বাট সে এখন একটা ভার্সিটিতে ভর্তি হওয়ার পর তার কাছে মনে হয়েছে যে না, জীবনে কিছু একটা করা দরকার, এখন সে ফাটায় পড়াশোনা করে হাই সিজিপিএ তুলতেছে। তার মানে অনেক সময় জি0 ফেজ থেকেও কিন্তু অনেক কোষ বিভাজিত হতে পারে। তাহলে এই ধরনের কোষগুলো কোনগুলো চলো আমরা দেখি। আমাদের পরিণত জনন কোষ যেগুলো, হ্যাঁ,
জনন কোষগুলোকে আমরা নানা নামে নানা পরিচয় আমাদের বায়োলজি বইয়ের বিভিন্ন জায়গায় দেখেছি। যেমন মানুষের ক্ষেত্রে বা যারা যৌন প্রজনন করে তাদের ক্ষেত্রে আমরা জনন কোষগুলোকে বলি শুক্রাণু, ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে আমরা বলি ডিম্বাণু। তো এটা যদি তোমার উদ্ভিদ মানে আবৃতবীজী বা উন্নত উদ্ভিদের ক্ষেত্রে হয়, আমরা বলি পরাগরেণু, স্ত্রী রেণু। অপুষ্পক উদ্ভিদের জন্য হলে আমরা বলি স্পোর বা রেণু। ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে গিয়ে পুংজনন কোষ, স্ত্রী জনন কোষও বলা হয়। এভরিওয়ান ওরা যখন গ্যামেট হয়ে যাবে ওরা আর বিভাজিত হয় না। এরপরে হচ্ছে আমাদের পরিণত কিছু রক্তকোষ আছে, এটা তোমরা সবাই জানো। কোন কোন পরিণত রক্তকণিকাগুলো কখনোই বিভাজিত হয় না? একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, ঠিক আছে, এবং হচ্ছে গিয়ে তোমার আমরা বলতে পারি লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। মানে ওরা তো তোমার অস্থিমজ্জা থেকে তৈরি হয়, সো ওরা নিজেরা কখনোই বিভাজিত হয় না। আচ্ছা, এরপরে আমরা যদি বলি পেশিকোষ, পেশিকোষ মানে মাসল সেল যেগুলো। এরপরে তোমার হচ্ছে হৃৎপেশিকোষ, আমাদের স্নায়ু টিস্যু বা নিউরন, এবং সর্বশেষ উদ্ভিদের স্থায়ী টিস্যু যেগুলো আছে। তাহলে তোমরা একটু ইমাজিন করো তো যে উদ্ভিদের স্থায়ী টিস্যু কোনগুলো? আমরা উদ্ভিদের টিস্যুকে দুই ভাগে ভাগ করেছিলাম, ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু। তাহলে উদ্ভিদের স্থায়ী টিস্যুর মধ্যে কি কি ছিল? যেগুলার সবগুলো কোষ একই রকম সরল, প্যারেন কোলেন স্ক্লেরেন কাই মা। আমরা মাকে সহজ সরল বলি না? তাহলে যাদের নামের সাথে মা আছে তারাই সরল। প্যারেন কাই মা, কোলেন কাই মা, স্ক্লেরেন কাই মা। এরা হলো সরল টিস্যু, প্রত্যেকটা সেল একই রকম। আর জটিল মানে যে টিস্যুর এক একটা কোষ দেখতে এক এক রকম। এর উৎকৃষ্ট এক্সাম্পল হলো জাইলেম এবং ফ্লোয়েম। আর এটা ক্ষরণকারী টিস্যু, তাই না? সরল, জটিল আর ক্ষরণকারী। তরুক্ষীর, গ্রন্থি যারা কিনা রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স এগুলো তৈরি করে। তাহলে এটা কিন্তু তোমাদের হচ্ছে এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোষ কিন্তু বিভাজিত হয় না কোনগুলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে 10^14 বা 100 ট্রিলিয়ন সেল থাকে। তো আমরা অলরেডি বলে ফেলেছি যে ওয়াল্টার ফ্লেমিং হচ্ছে যে আমাদের 1882 সালে সামুদ্রিক সালামান্ডারে এই কোষ বিভাজনটা পর্যবেক্ষণ করেন। তাহলে কোষ বিভাজন কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে অ্যামাইটোসিস। মানে হচ্ছে অ্যাবসেন্ট বা ডিলিট। বা ডি থাকা মানে হচ্ছে নাই। আর যদি ডাই, বাই বা বিস বলা হয়, এটার মানে হচ্ছে ডাবল। তাহলে বা ডি মানে হচ্ছে নাই, ডাই, বাই বা বিস শব্দটার মানে হচ্ছে ডাবল। অ্যামাইটোসিস দ্যাট মিন্স যেটা মাইটোসিস না, মানে ওর বিভাজনের জন্য জটিল কোনো প্রক্রিয়ার আমার প্রয়োজন নাই। ও একদম নর্মালি মাঝখানে একটা খাত তৈরি করে একদম ঠাস করে দুই ভাগে বিভাজিত হয়ে যাবে। মাইটোসিস তো আমরা জানি, মিওসিসও আমরা বা মায়োসিস, মিওসিস সবকিছু একই রকম। অ্যাকচুয়ালি আমরা যখন একটা ইংলিশ স্পেলিং কে বাংলা করি তখন দেখা যায় উল্টাপাল্টা হয়ে যায়। যেমন কারশফকে অনেক বইতে কিরশফ লেখা, কারশফস ল। তারপর গাউসের সূত্রকে অনেকে গসের সূত্র বলে। সেরকম কাফারসেল কুফারসেল হয়ে যায়। তো মায়োসিস, মিওসিস তুমি যেটাই পড়ো না কেন সবই তোমার কারেক্ট। তাহলে দেখো তো, এই যে আমাদের প্রথমে আমরা যেহেতু অ্যামাইটোসিস নিয়ে পড়াশোনা করব, অ্যামাইটোসিসের অপর নাম হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ দ্যাট মিন্স যে সেল ডিভিশন প্রক্রিয়াতে আমার কোনো জটিল প্রক্রিয়ার প্রয়োজন নেই। সাধারণত যারা কিনা একটু গরিব, যেমন আদিকোষ, ওর কিচ্ছু নাই। এই গরিব কোষগুলো, আর কিছু বড় লোক আছে যারা ভাব দেখায় বড় লোক বাট অ্যাকচুয়ালি গরিব। এই যে অ্যামিবা ইস্ট, অ্যামিবা ইস্ট, ইস্ট কি তোমার প্রকৃত কোষী, বাট অ্যামিবা ইস্ট ওদের মধ্যে কি হয়? অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া হয়। তাহলে এই যেমন নর্মাল একটা মাতৃকোষ, এই মাতৃকোষের একদম কেন্দ্র বরাবর একটা খাঁজ কিংবা ভাঁজ সৃষ্টি হয়। ভাঁজটা আস্তে আস্তে আরো ডিপ হতে থাকে, ডিপ হতে হতে একটা পর্যায়ে সে কোষটা দুটি অপত্য কোষে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে? তার মানে এখানে তোমার যদি বলা হয় যে কোন কোষ বিভাজন প্রক্রিয়াতে ভাঁজ বা খাঁজ বা ডাম্বেল আকৃতি সৃষ্টির মাধ্যমে কোষটি বিভাজিত হয়, দ্যাট উইল বি অ্যামাইটোসিস। তবে অ্যামাইটোসিস কোথায় কোথায় হয় এই এক্সাম্পলটা আমাদের এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এবারে চলো আমরা একটু কোষ চক্র নিয়ে পড়াশোনা করি। কোষ চক্র বা সেল সাইকেল, আমাদের সবারই তো একটা জীবন চক্র আছে, তাই না? যেমন আমাদের জন্ম হয়, জন্মের পরেই আমরা একটা বড়সড় রেসে এন্টার করি যে ভালো একটা স্কুলে চান্স পেতে হবে। 5 এ তোমার পিএসসি ছিল আগে, মাঝখান দিয়ে বাদ হয়ে গেছে, এখন আবার নতুন নতুন সিস্টেম আসতেছে। তো আমি দিছিলাম হচ্ছে 5 এ বৃত্তি পরীক্ষা।
এরপরে তো পিইসি আসলো। তো যাই হোক পিইসিতে এ প্লাস পেতে হবে, জেএসসিতে এ প্লাস পেতে হবে, এইচএসসি ইন্টারে গোল্ডেন পেতে হবে। ঠিক আছে? প্লাটিনাম পেলে তোমার মুখ থাকবে না। এরপরে ভালো একটা সরকারি প্রতিষ্ঠানে চান্স পেতে হবে। এরপরে কি করবা? লাইফে আগাবা, বিসিএস দিবা, ক্যাডার হয়ে যাবা। তারপরে বিয়ে-শাদী হবে, বাচ্চা-কাচ্চা পয়দা হবে, একটা সময় বুড়া হয়ে মারা যাবা। তাহলে কি হয়? এটা হচ্ছে আমাদের লাইফ সাইকেল। তো আমাদের জীবনের প্রতিটা ধাপেই কিন্তু প্রতিটা ঘটনা আমাদেরকে এভাবে সম্পাদন করতে হয়। তো আমাদের মতো আমাদের শরীরের বা দেহের যে কোষগুলো আছে, সেই কোষেরও তো জীবনের একটা কি আছে? উদ্দেশ্য আছে, তাই না? তার উদ্দেশ্যগুলো কি, কি? একটা কোষ সৃষ্টি হবে, তার বৃদ্ধি হবে, বিভাজন হবে এবং একটা সময় কোষটা মারা যাবে। তাহলে একটা কোষ সৃষ্টি, বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন, এই যে তোমার হচ্ছে এই পুরা প্রক্রিয়াটা যেই চক্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, তাকে আমরা বলি কোষ চক্র বা সেল সাইকেল। তাহলে আমাদের এই যে কোষ চক্র, এই কোষ চক্রের ২ টা পর্যায় হলো ইন্টারফেজ, এম ফেজ। ঠিক আছে? ইন্টারফেজ, এম ফেজ। ইন্টার মানে হচ্ছে তোমার মধ্যবর্তী, ফেজ মানে হচ্ছে দশা। তাহলে ২ টা দশার মধ্যবর্তী প্রস্তুতিমূলক পর্যায়কে বলা হয় ইন্টারফেজ। আর এম দিয়ে হবে মাইটোসিস বা বিভাজনমূলক পর্যায়। তো এই যে তোমার কোষচক্র, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমার একটা কমপ্লিট সাইকেল দরকার। তার মানে একটা কমপ্লিট জেনেটিক প্রোগ্রাম দ্বারা, একটা কমপ্লিট জেনেটিক প্রোগ্রাম দ্বারা আমাদের এই পুরো কোষচক্রটা নিয়ন্ত্রিত হয়। তো এই যে আমাদের যে জেনেটিক প্রোগ্রামটা আছে, এর বাহ্যিক উদ্দীপনাটা প্রদান করে বিভিন্ন রকমের হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর। তাহলে কোষচক্রের বাহ্যিক উদ্দীপনা প্রদান করবে কে কে? বিভিন্ন রকমের হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর, বিভিন্ন হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর। আর অভ্যন্তরীণ উদ্দীপনাটা প্রদান করবে হচ্ছে সাইক্লিন সিডিকে যৌগ। বাহ্যিক উদ্দীপনা প্রদান করে বিভিন্ন হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর, এবং অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে হচ্ছে সাইক্লিন সিডিকে যৌগ। তাহলে আসো আমরা একটা একটা করে সানের নজুল বের করি কোনটা কি জিনিস। গ্রোথ ফ্যাক্টর, তার মানে আমার দেহে যদি কোনো একটা কোষ ক্ষয় হয় বা কোনো একটা প্রক্রিয়া সম্পাদন করা প্রয়োজন, সেক্ষেত্রে উদ্দীপনা বা স্টিমুলেশন দিবে হচ্ছে গ্রোথ ফ্যাক্টর। যেমন ধরো কোনো কারণে যদি তোমার হাত কেটে যায়, তাহলে সেই হাত কেটে গেলে তোমার কি হবে? সেই জায়গার কোষগুলো পুনরায় বিভাজিত হওয়ার জন্য গ্রোথ ফ্যাক্টর তৈরি করবে অনুচক্রিকা। কারণ অনুচক্রিকার কাজ কি? রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধানো। যদি কোনো কারণে তোমার অসুখ বিসুখ হয় বা কোনো রোগ হয়, তখন তোমাদের ইমিউন সিস্টেম একটা গ্রোথ ফ্যাক্টর তৈরি করবে বা প্রতিরক্ষা তন্ত্র গ্রোথ ফ্যাক্টর তৈরি করবে শ্বেত রক্তকণিকাকে বিভাজন করার জন্য। যদি কোনো কারণে তোমার রক্ত শূন্যতা হয়, তাহলে তোমার বেশি বেশি করে তোমার হচ্ছে গিয়ে লোহিত রক্তকণিকা তৈরি করার জন্য আমাদের বৃক্ক তৈরি করে হচ্ছে একটা বিশেষ হরমোন, যার নাম এরিথ্রোপয়েটিন। এরিথ্রো মানে হলো লাল, তাহলে লোহিত রক্তকণিকা তৈরির হরমোন এরিথ্রোপয়েটিন, এটাও একটা ধরনের গ্রোথ ফ্যাক্টর তৈরি করে। তাহলে গ্রোথ ফ্যাক্টর আইদার তোমার অনুচক্রিকা তৈরি করতে পারে, শ্বেত রক্তকণিকা তৈরি করতে পারে, বৃক্ক তৈরি করতে পারে। এরকম আমাদের শরীরে অসংখ্য গ্রোথ ফ্যাক্টরের এক্সাম্পল আছে। আর সাইক্লিন একটা বিশেষ প্রোটিন, যেটা কিনা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এনজাইমের সাথে যুক্ত হয়ে কার্যকর হবে। কাইনেজ শব্দটি এসেছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি থেকে। কাইনেজ কোত্থেকে এসেছে? কাইনেটিক এনার্জি কিংবা গতিশক্তি থেকে। তাহলে আমাদের একটা পুরা প্রক্রিয়াকে গতি প্রদান করবে বা গতিশীলতা দান করবে যে এনজাইম, তার নাম কাইনেজ। এই এনজাইমটা কার উপর ডিপেন্ডেন্ট? সাইক্লিন প্রোটিনের উপর ডিপেন্ডেন্ট। এই জন্য এটাকে বলা হয়েছে সাইক্লিন সিডিকে যৌগ। বোঝা গেছে? তাহলে আমাদের এভাবে করেই পুরা জেনেটিক প্রোগ্রাম দ্বারা আমাদের কোষচক্রটা নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে এবারে দেখো আমাদের এই যে তোমার কোষচক্র, এই কোষচক্রের হচ্ছে ইন্টারফেস দশায় সবচেয়ে বেশি সময় অতিবাহিত হয়। দেখো টোটাল 100% এর 90 থেকে 95% আমরা পাচ্ছি ইন্টারফেস থেকে। তাহলে বাকি মাত্র 5 থেকে 10% কি? মাইটোসিস। এই যে তোমরা চিন্তা করো, আমরা এইচএসসি পরীক্ষা দিই 10 দিন, সর্বোচ্চ 15 দিন। কিন্তু এই এইচএসসি পরীক্ষার প্রিপারেশন নিয়ে আমরা কমপ্লিট 1.5 বছর ধরে। ঠিক আছে? আবার হচ্ছে তুমি চিন্তা করো, একটা রান্না করার সময় আম্মুদের কত কষ্ট করতে হয়। একটা গোশত রান্না করার জন্য বা তোমার হচ্ছে গিয়ে চিকেন রান্না করার জন্য তোমাকে আগের দিন মসলা বের করে রাখতে হয়, মুরগি কাটতে হয়।
তারপরে সেটাকে তোমার সিদ্ধ করতে হয়, ভুনা করতে হয়, সবজি কাটতে হয়, কত কিছু। কিন্তু তুমি এক থালা ভাত নাও, নিয়ে তুমি মুরগি খাও, এতে কতক্ষণ লাগবে? বড়জোর 15 মিনিট। কিন্তু রান্না করতে এত আয়োজন। সেরকম তোমার মাইটোসিস বা সেল ডিভিশন সেখানে মাত্র 5 থেকে 10%। বাট এই কোষ বিভাজনের জন্য তোমার প্রস্তুতি নিতে হবে বাকি 90 থেকে 95% সময় জুড়ে। তাহলে এই যে ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায় যেটাকে আমরা বলছি, ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায়, সেই প্রস্তুতি পর্যায়তে আমরা তাহলে হচ্ছে যে টোটাল হলো 3টা প্রক্রিয়া পাবো। দাঁড়া একটা মিনিট। টোটাল হচ্ছে আমরা 3টা ধাপ পাবো। একটা হচ্ছে তোমার গ্যাপ 1, এস ফেজ, গ্যাপ 2। স্তন্যপায়ীদের কোষচক্রে 5 থেকে 10% এম ফেজে, বাকি 90 থেকে 95% হচ্ছে ইন্টারফেজে। তাহলে দেখো, গ্যাপ 1 পর্যায়ে আমাদের 30 থেকে 40% সময় অতিবাহিত হয়। তাহলে আমরা কিন্তু এর আগেই বলেছি যে আমাদের গ্যাপ 1 এর একটা মেইন কাজ ছিল সিদ্ধান্ত গ্রহণ, যে কোষগুলোকে বিভাজিত হবে কি হবে না। এছাড়াও আমার যেহেতু একটা কোষ বিভাজনে অংশগ্রহণ করতে যাচ্ছে, ওর শক্তি টক্তি লাগবে। এই জন্য সাইক্লিন প্রোটিন গ্রোথ ফ্যাক্টর, যেগুলো কিনা পুরো কোষ চক্রটাকে কন্ট্রোল করবে, সেগুলো আগে আগে গ্যাপ 1 তৈরি হয়ে নেয়। এস ফেজ বা সিনথেসিস পর্যায়ে সবচেয়ে বেশি সময় নেয় 30 থেকে 50। কেন? কারণ আমাদের মূল যে কাজ, ডিএনএ রেপ্লিকেশন। আমার একটা কোষ যদি 2টা কোষে বিভাজিত হয়, ঠিক আছে, এবং সেখানে আমি যদি ক্রোমোজোম নাম্বার ইকুয়াল রাখতে চাই, তাহলে আমাকে ডিএনএ গুলোকেও কি ডাবল করতে হবে না? তাহলে ডিএনএ রেপ্লিকেশন একটা প্রিন্সিপাল একটা তোমার হচ্ছে যে কাজ, এটাই হয় তোমার হচ্ছে এস ফেজে, এই জন্য সবচেয়ে বেশি সময় লাগতেছে। আর গ্যাপ 2 যেটা 10 থেকে 20%, সেখানে কি তৈরি হবে তুমি একটু চিন্তা করো, তাহলেই পারবা। গ্যাপ 2 এর ঠিক পরে আমার মাইটোসিস শুরু হচ্ছে, খেয়াল করো কিন্তু গ্যাপ 2 যখনই শেষ তখনই মাইটোসিস শুরু। তার মানে আমার মাইটোসিসের জন্য যা যা দরকার, আমাদের মাইটোসিসে কি লাগে, নতুন করে কি তৈরি হয়? স্পিন্ডল তন্তু। তাহলে স্পিন্ডল তন্তু তৈরির জন্য আমার প্রাণী কোষে দরকার সেন্ট্রোজোম। তাহলে তোমার কি হবে, একটা সেন্ট্রোজোম 2টা সেন্ট্রোজোম বিভাজিত হবে, যেহেতু আমার স্পিন্ডল তন্তু তৈরি করা লাগবে। আর উদ্ভিদে যেহেতু সেন্ট্রোজোম নাই, উদ্ভিদে সেন্ট্রোজোমের কাজ করে দিবে কে? মাইক্রোটিউবিউল। তাহলে মাইক্রোটিউবিউল তৈরি করার জন্য প্রয়োজনীয় পদার্থ সংশ্লেষণ হওয়া শুরু করবে। ঠিক আছে? তাহলে এর ঠিক পরেই আমার মাইটোসিস। এই জন্য আমার সেন্ট্রোজোম বিভাজিত হবে, মাইক্রোটিউবিউল তৈরিকারী পদার্থগুলো তৈরি হওয়া শুরু করবে, এবং এখানে বিভাজন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় শক্তি বা এটিপি তৈরি হবে। এবং একটা সেল যে পরবর্তীতে মাইটোসিসে এন্ট্রি নিবে, এই জন্য সেলগুলোকে ম্যাচিউরড হওয়ার দরকার। এই ম্যাচুরেশনকে প্রমোট করবে যে ফ্যাক্টর, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর প্রক্রিয়ার তৈরি হওয়ার প্রয়োজন হয়। তাহলে কোন ধাপে কি হয়, এটা তোমাদের রিটেনেও আসতে পারে, কিংবা তোমাদের এমসিকিউতেও আসতে পারে। এজন্য খুব ভালো করে পড়বা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার দেখো, এই যে আমরা সাইক্লিন প্রোটিনটার কথা বললাম, যেটা কিনা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের মাধ্যমে পুরো প্রক্রিয়াতে ফসফোরাইলেশন করে। কোন যৌগের সাথে ফসফেট যোগ করাকে বলা হয় ফসফোরাইলেশন। তাহলে আমরা যদি এডিপির সাথে ফসফেট যোগ করে এটিপি বানাই, তাহলে আমরা শক্তি পাবো। সো পুরো প্রক্রিয়ার ফসফোরাইলেশন প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করছে যে সাইক্লিন প্রোটিন, সেই সাইক্লিন প্রোটিনের প্রকারভেদটা আমরা এখন পড়বো। তাহলে মানুষের কোষে কয় প্রকার সাইক্লিন পাওয়া যায়? 4 প্রকার সাইক্লিন পাওয়া যায়। কি কি আছে আসো আমরা দেখি। সাইক্লিন ডি, এই ডিটা কি করবে বলতো? এই ডিটা হচ্ছে যে আমার কোষকে জি1 থেকে এস, তারপর সেখান থেকে জি2 তে নিয়ে যায়। এই যে কোষটা শিফটিং হচ্ছে একটা গ্যাপ 1 থেকে আরেকটা গ্যাপ 2 তে, বা এস ফেজ থেকে গ্যাপ 2 তে, এই কোষটাকে ট্রান্সফার করার কাজ করে হলো সাইক্লিন ডি। ই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে। একটা কোষ যে তোমার রেপ্লিকেশনে এন্ট্রি নিবে, সেটার জন্য একটা প্রস্তুতি দরকার আছে না? এই জন্য রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে হলো ডি। ঠিক আছে, ডি। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে তোমার রেপ্লিকেশন প্রক্রিয়াটাকে, এই পুরো প্রক্রিয়াটাকে তোমার অ্যাক্টিভেট করবে, দ্রুত করবে। হ্যাঁ, রেপ্লিকেশন প্রক্রিয়াকে সক্রিয় এবং ত্বরান্বিত করে। রেপ্লিকেশন প্রক্রিয়াকে সক্রিয় এবং ত্বরান্বিত করে হচ্ছে এ। আর বি যেটা, সেটা কি করবে? আমাদের যেহেতু এরপরে মাইটোসিস হচ্ছে, সো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার জন্য স্পিন্ডল তন্তু সৃষ্টি এবং পুরা প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয় উপাদান তৈরি করে।
তাহলে স্পিন্ডল তন্তু সৃষ্টি করার জন্য যত রকম প্রস্তুতি প্রয়োজন মাইটোটিক কোষ বিভাজনে এবং প্রয়োজনীয় সব প্রস্তুতি এবং উপকরণগুলো তৈরি করে। তাহলে কোন সাইক্লিন কি কি কাজ করে এটা খুব ভালো করে তোমরা পড়ে ফেলবা। তাহলে চলো আমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখে ফেলি। কোষ চক্রের সংশ্লেষণ দশায় ব্যয়িত সময়, তাহলে সংশ্লেষণ মানে সিনথেসিস, দ্যাট মিন্স এস ফেজ, যেখানে তোমার কি হয় ডিএনএ রেপ্লিকেশন হয়। যেহেতু রেপ্লিকেশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়, সেক্ষেত্রে আমাদের 90 থেকে 95% সময়ের 30 থেকে 50%ই ব্যয় হয় এস ফেজে। 10 থেকে 20 হচ্ছে গ্যাপ 2, 30 থেকে 40 গ্যাপ 1, 70 থেকে 90 বলে তেমন কোনো কিছু বইতে নাই। এরিথ্রোপয়েটিন তাহলে কোথায় তৈরি হয়? তাহলে আমরা জানি, ডিকশনারিতে লিখে ফেলি যে এরিথ্রো শব্দটার মানে হচ্ছে লাল। তাহলে যদি কোনো কারণে আমাদের লোহিত রক্তকণিকা বা আরবিসি কমে যায়, এই উদ্দীপনাটা যায় কোথায়? আমাদের বৃক্কতে। তখন বৃক্ক একটি স্পেশাল হরমোন তৈরি করে যার নাম এরিথ্রো। এরিথ্রো মানে লাল, এরিথ্রোপয়েটিন। এই এরিথ্রোপয়েটিন যখন আমাদের লম্বা অস্থির অস্থিমজ্জার উপরে গিয়ে কাজ করবে, তখন সেই অস্থিমজ্জাগুলো কি তৈরি করবে বলতো? এরিথ্রোপয়েসিস প্রক্রিয়ায় আরবিসি তৈরি করবে। তাহলে এরিথ্রোপয়েটিন তৈরি হয় কোথায়? আমাদের কিডনিতে। কখনো ভুলে রক্তকণিকা বা যকৃৎ বলবা না। তাহলে কোষ বিভাজন আবিষ্কার করেন কে? অবশ্যই ওয়াল্টার ফ্লেমিং। স্ট্রাসবুর্গারের নাম আমরা পড়েছি হচ্ছে তোমার ক্রোমোজোমে। আর হলো হাওয়ার্ড এবং পেল্ক, ওনারা হচ্ছে কোষ চক্র আবিষ্কার করেন। ঠিক আছে, হাওয়ার্ড এবং পেল্ক কোষ চক্র। আর ডারউইন এর নামটা আমরা কোথায় পড়েছি? ডারউইনের নাম আমরা পড়েছি প্রাকৃতিক নির্বাচন মতবাদে, তাই না? চার্লস রবার্ট ডারউইন, প্রাকৃতিক নির্বাচন মতবাদ। আচ্ছা, কোন দশায় ডিএনএ অনুলিপন সম্পন্ন হয়? দ্যাট মিন্স এস দশাতে হয়। এবারে আমরা চলে আসি মাইটোসিসের কাছে, আমাদের মেইন যে টপিক, মানে এটা যদি তুমি ভালো মতো না পড়ো তুমি শেষ। ঠিক আছে, তাহলে মাইটোসিস, এখানে দেখো মাইটোসিস মানে কি? ধরো তোমার ডিপ্লয়েড কোষে 46টা ক্রোমোজোম আছে, এটা একটা মাতৃকোষ। এই মাতৃকোষ থেকে যে দুইটা অপত্য কোষ তৈরি হবে, প্রত্যেকটাতে 46টা করে ক্রোমোজোম থাকবে। তার মানে এখানে নিউক্লিয়াসও তোমার কয়বার বিভাজিত হচ্ছে? নিউক্লিয়াসও তোমার একবার বিভাজিত হচ্ছে এবং ক্রোমোজোমও তোমার একবার বিভাজিত হচ্ছে, হয়ে মাতৃকোষ এবং অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা সমান থাকতেছে। ঠিক আছে, তাহলে একটা কোষের বিভাজন মানে কি? সেখানে আমার প্রথমে নিউক্লিয়াসটাকে বিভাজিত হতে হবে, তারপর সাইটোপ্লাজমকে বিভাজিত হতে হবে। তাহলে আমরা দুইটাকে আলাদা আলাদা ভাবে কিভাবে বলবো দেখো। নিউক্লিয়াসের বিভাজনকে বলে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। তাহলে ক্যারিও এবং সাইটোকাইনেসিস এই দুইটাকে আমরা একত্রে কি বলছি? ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিসকে আমরা একত্রে বলছি মাইটোসিস। ওকে, তাহলে চলো আমরা দেখি। সর্বপ্রথম এই যে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন লক্ষ্য করে নাম দিয়েছিলেন বিজ্ঞানী শ্লাইখার, এবং পরবর্তীতে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং মাইটোসিস নামকরণ করেন। তার মানে তোমাকে পরীক্ষায় ভালো করে খেয়াল করতে হবে, কোষ বিভাজন বলেছে, মাইটোসিস বলেছে নাকি ক্যারিওকাইনেসিস বলেছে। প্রথম দুইটাতে ফ্লেমিং হবে, লাস্টেটাতে শ্লাইখার হবে। তাহলে দেখো, আমাদের প্রথমে আমরা যেহেতু ক্যারিওকাইনেসিস নিয়ে পড়াশোনা করব, আমরা টোটাল 5টা ধাপ পাই: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রত্যেকটা পর্যায়ের কোথায় কি কি হয় খুব ভালো করে কিন্তু পড়তে হবে। তাহলে চলো আমরা প্রথমে শুরু করি তোমার হচ্ছে মাইটোসিস দিয়ে। তার আগে তোমাদের জানতে হবে যে মাইটোসিস কোন কোষে সংঘটিত হয়। মাইটোসিস ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড দুই ধরনের কোষে কিন্তু সংঘটিত হয়। কিভাবে তুমি চিন্তা করো, একটা দেহকোষ যদি গঠিত হতে চায় কিংবা একটা জননাঙ্গ যখন গঠন হতে চায়, তখন সেটাতে অবশ্যই আমার ডিপ্লয়েড সেল লাগে। একটা জনন কোষের যখন সংখ্যা বৃদ্ধি করতে চায়, সাপোজ শুক্রাণু ডিম্বাণু, ও তার সংখ্যা বৃদ্ধি করতে চাচ্ছে, তখন কিন্তু কখনোই মিওসিস হবে না, হবে মাইটোসিস। তার মানে আমার এই হ্যাপ্লয়েড কোষটা যখন সংখ্যা বৃদ্ধি করবে সেটা হবে মাইটোসিস, ডিপ্লয়েড কোষটা যখন জননাঙ্গ গঠন করে বা জনন মাতৃকোষ গঠন করে তখন হবে মাইটোসিস। কিন্তু জনন মাতৃকোষের বিভাজন সেটা কিন্তু আবার মিওসিস। এটা আমরা একটু পরে সেটা ক্লিয়ার করব। তাহলে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটি? আদ্য পর্যায় বা প্রোফেজ। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে মাইটোসিসের দীর্ঘস্থায়ী পর্যায় কোনটি? প্রোফেজ। এবং বাংলাগুলা পড়বা আদ্য পর্যায়। তাহলে এখানে কি হয় দেখো,
ইন্টারফেস দশায় যখন একদম কোষটা চিল করতেছে, তার কোনো বিভাজন নাই, কোনো কাজ কাম নাই, তখন এই তন্তুগুলো অনেক চিকন আর লম্বা, যাদেরকে আমরা বলি ক্রোমাটিন তন্তু। যেই মাত্র প্রোফেজে ও এন্ট্রি নিবে, ওর হবে ডিহাইড্রেশন, তার মানে ও জল বিয়োজন করে খাটো আর মোটু হয়ে যাবে। তখন সে ক্রোমাটিন তন্তুগুলোকে আমরা আদর করে বলবো ক্রোমোজোম, রং ধারণকারী দেহ। ঠিক আছে, তাহলে আমাদের 1 নম্বরের ইম্পর্টেন্ট পয়েন্ট হলো জল বিয়োজন হবে। জল বিয়োজনের ফলে ক্রমাগত খাটো মোটা হতে শুরু করে প্রোফেজ দশাতে। আস্তে আস্তে দেখো নিউক্লিওলাস, নিউক্লিয়ার এনভেলপটা বিলুপ্ত হতে থাকে। পুরাপুরি কিন্তু বিলুপ্ত হয়ে যায় নাই, বিলুপ্তি ঘটতে থাকে। এবং এখানে কি হবে, আমাদের হচ্ছে যে কতিপয় তোমার হচ্ছে যে এই যে আমরা যে পড়লাম সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এদের ফসফোরাইলেশন প্রক্রিয়ার মাধ্যমে আমরা এখান থেকে এটিপি পাবো। তাহলে প্রোফেজের পরের যে ধাপ প্রোমেটাফেজ, এটা হচ্ছে একদম স্বল্পস্থায়ী। তার মানে কোনটি স্বল্পস্থায়ী পর্যায়ে? প্রাক মধ্য পর্যায়ে বা প্রোমেটাফেজ। এক্ষেত্রে ক্রোমোজোম গুলো একটু ড্যান্সিং ড্যান্সিং করে, এটা মজা লাগে আমার, ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। এবং এক্ষেত্রে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ যেটা, এটা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। আমরা কি পড়েছিলাম ওখানে? পড়েছিলাম যে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হতে শুরু করে, কিন্তু যদি বলা হয় যে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়, তাহলে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় বললে সেটা কিন্তু হবে তোমার হলো প্রোমেটাফেজ। কোথায় হবে? প্রোমেটাফেজ। এছাড়াও তোমার এখানে কি হবে, সেন্ট্রোমিয়ারকে সংযুক্ত করার জন্য আমার তৈরি হবে স্পিন্ডল তন্তু। আমরা দেখেছিলাম যে আমাদের কিন্তু ইন্টারফেজের একদম শেষ পর্যায়ে আমাদের সেন্ট্রিওলটা 2 মেরুতে চলে গেছে, প্রাণীকোষে মাইক্রোটিউবিউল গুলো রেডি হয়ে গেছে। এইবার ওরা অ্যাস্টার রশ্মি বিচ্ছুরণের মাধ্যমে যে পুরো মেশিনটা তৈরি করলো, এই পুরাটাকে আমরা বলি স্পিন্ডল যন্ত্র। এই পুরো অ্যাপারেটাসটাকে আমরা বলি স্পিন্ডল যন্ত্র। প্রত্যেকটা তন্তুকে আমরা বলি স্পিন্ডল তন্তু। তাহলে পুরাটা হলো যন্ত্র, প্রত্যেকটা হলো তন্তু। এখন সবগুলো তন্তুর সাথে কি তোমার সেন্ট্রোমিয়ার দিয়ে ক্রোমোজোম যুক্ত হয়েছে? খেয়াল করো তো, সবগুলো তন্তুতে কি তোমার ক্রোমোজোম আছে? নাই। তাহলে যেগুলোর সাথে তোমার ক্রোমোজোম গুলো সেন্ট্রোমিয়ার দিয়ে যুক্ত হবে, সেগুলোকে আমরা বলবো হলো ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। তাহলে পুরাটা হলো স্পিন্ডল যন্ত্র, প্রত্যেকটা তন্তু হলো স্পিন্ডল তন্তু, এবং যাদের সাথে ক্রোমোজোম যুক্ত হয়েছে তাদেরকে আমরা বলবো ট্র্যাকশন ফাইবার কিংবা আকর্ষণ তন্তু। আচ্ছা, এরপরে তাহলে হচ্ছে যে তোমার কি বলা হয়েছে, যে প্রাণীকোষে 2 মেরু হতে অ্যাস্টার তন্তু বিচ্ছুরিত হয়। ঠিক আছে, ওই যে বললাম অ্যাস্টার তন্তুর মাধ্যমেই তোমার তৈরি হচ্ছে এবং ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। বোঝা গেছে? তাহলে মোটামুটি আমরা প্রোমেটাফেজটা হচ্ছে বুঝতে পেরেছি। এবার চলে আসি আমরা মেটাফেজ বা মধ্য পর্যায়ের কাছে। তাহলে মেটাফেজ বা মধ্য পর্যায়েতে কি হয়, আমার ক্রোমোজোম গুলো একদম বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়ে যায়। আমরা যে স্পিন্ডল অ্যাপারেটাসটা দেখেছিলাম, এই পুরোটাকে আমরা বলেছি স্পিন্ডল যন্ত্র। আর এই যে আপুতন্তুগুলো আঁকছি, সবগুলোকে আমরা বলবো স্পিন্ডল তন্তু। তাহলে দেখো, তোমাকে কিন্তু অবশ্যই আশেপাশে তোমার কি দিতে হবে? কোষ ঝিল্লি, কোষ প্রাচীর। যদি তোমাদের এখন রিটেনে তোমাদের মানে এইচএসসি পরীক্ষার সময় তোমরা ছবিটা প্র্যাকটিস করতে বা রিটেনে ছবি দিতে পারে কিন্তু এই মাইটোসিস গুলোর, তাহলে মনে রাখবা কোষ ঝিল্লি আর কোষ প্রাচীর দিতে হবে। তাহলে এই যে দেখো এই মাঝখানের যে রিজিয়নটা, এটাকে আমরা বলি ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। তাহলে আমাদের মেটাফেজ বা মধ্য পর্যায়েতে কি দেখা যায়, যে এই সবগুলো ক্রোমোজোম ওদের সেন্ট্রোমিয়ার দিয়ে এই যে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকে। এই যে দেখো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়ে গেল। তোমাদের প্রোফেজে আরেকটা কথা এখানে বলা হয় নাই, যে ক্রোমোজোমটা 2টা ক্রোমাটিডে বিভাজিত হয়। এটা লিখে নাও, যে এখানে ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত 2টা ক্রোমাটিডে বিভাজিত হয়। তার মানে এখানে সেন্ট্রোমিয়ার বরাবর আটকানো থাকবে, শুধুমাত্র ক্রোমোজোমটা 2টা ক্রোমাটিডে বিভাজিত হয়ে যাবে। একটা ক্রোমোজোমে কিন্তু 2টা ক্রোমাটিড, অলওয়েজ মনে রাখবা, একটা ক্রোমোজোমে 2টা ক্রোমাটিড। আচ্ছা, এরপরে দেখো, এই যে বিষুবীয় অঞ্চল বরাবর সব ক্রোমোজোম গুলো বিন্যস্ত হয়ে গেল, এই প্রক্রিয়াটাকে আমরা বলি মেটাকাইনেসিস। তার মানে কেন মেটাকাইনেসিস হচ্ছে? কারণ ওরা বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়ে যাচ্ছে। এবং এই পর্যায়ে কি হবে, আমরা ক্রোমাটিড গুলো সবচেয়ে বেশি খাটো আর মোটা হয়। কোন প্রক্রিয়ায়? সুপার কয়েলিং বা কনডেনসেশন। তাহলে জটিল ভাবে সরি ঘূর্ণন পাকানোর মাধ্যমে কনডেনসেশন
জটিল কুণ্ডলী পাকানোর মাধ্যমে আমার কি হবে বলতো, ক্রোমাটিড গুলো তোমার হচ্ছে সবচেয়ে বেশি খাটো মোটা হবে। তাহলে আমাকে যদি বলা হয় যে ক্রোমোজোম গুলো খাটো মোটা হতে শুরু করে কোন পর্যায়ে, প্রোফেজে। সবচেয়ে বেশি খাটো মোটা হয় মেটাফেজে, এবং মেটাফেজে কি হবে, সেন্ট্রোমিয়ার অ্যাট লাস্ট বিভাজিত হলো। তাহলে ক্রোমোজোম দুটি ক্রোমাটিডে বিভাজিত হয়েছে প্রোফেজে, কিন্তু সেন্ট্রোমিয়ার বিভাজন হয় মেটাফেজে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে মোটামুটি এই কনসেপ্ট গুলো ক্লিয়ার করে ফেললাম। এবার দেখো, সেন্ট্রোমিয়ার বিভাজন হওয়া মাত্রই মেটাফেজ শেষ, অ্যানাফেজ শুরু। তোমরা কিন্তু এটা প্যাচ লাগাও, বুঝছো? তোমরা মনে করো যে অ্যানাফেজে তো 2 মেরুতে যাচ্ছে, তাহলে সেন্ট্রোমিয়ারের বিভাজনও মনে হয় অ্যানাফেজে হবে, বাট না। আমার অ্যানাফেজের বিভাজন মানে অ্যানাফেজে বিভাজনটা হয় না, মেটাফেজে বিভাজন হওয়ার সাথে সাথে আমার অ্যানাফেজটা শুরু হয়ে যায়। তাহলে দেখো, এরা মেরুমুখী চলন করে, দ্যাট মিন্স মেরুর দিকে গমন করে দেখে, তখন দেখো সেন্ট্রোমিয়ারটা থাকে সামনের দিকে, বাহুগুলো থাকে পেছনের দিকে। তাহলে সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহুদ্বয় অনুগামী। এবং এই যে সেন্ট্রোমিয়ারের অবস্থান, এই অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলোর আকৃতি কেমন হবে, ভি, এল, জে, আই, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। যেই মাত্র মেরুতে পৌঁছায় যাবে, অ্যানাফেজ শেষ। তাহলে এই যে মেটা, সাবমেটা, অ্যাক্রো, টেলো সারা জিন্দেগি কাজে লাগবে। এটা তোমাদের কোষ চ্যাপ্টারে আছে, কোষ বিভাজন চ্যাপ্টারে আছে, মধ্যকেন্দ্রিক, উপমধ্যকেন্দ্রিক, উপপ্রান্ত কেন্দ্রিক এবং প্রান্ত কেন্দ্রিক। তার মানে 2 বাহু সমান, একটা বাহু একটু ছোট, একটা বাহু অনেকখানি ছোট, দেখতে এক বাহু বিশিষ্টই মনে হয়। বাংলা নামগুলো আকৃতি অনুযায়ী সুন্দর করে মুখস্থ করে ফেলবা, অ্যানাফেজ দশায় পাওয়া যায়। প্রোফেজে যা কিছু হলো তার ঠিক উল্টা হবে টেলোফেজে। তাহলে প্রোফেজে হয়েছিল জল বিয়োজন, এখানে হবে জল যোজন। প্রোফেজে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি হতে শুরু করেছিল, এখানে তোমার পুনরাবির্ভাব ঘটবে। এখন দেখো, একটা ক্রোমোজোমের একদম মাঝখান বরাবর কি ছিল, মুখ্য কুঞ্চন, আর প্রান্তের দিকে থাকে হলো গৌণ কুঞ্চন, সেকেন্ডারি কনস্ট্রিকশন। তো যে সকল ক্রোমোজোমে গৌণ কুঞ্চন আছে, ওদের গৌণ কুঞ্চন বরাবর অঞ্চলটাকে আমরা বলি স্যাটেলাইট। এবং এই যে স্যাটেলাইটটা, এইটাই আরো বেশি কুঞ্চন বা কনস্ট্রিকশনের মাধ্যমেই কিন্তু আমাদের তৈরি করে নিউক্লিওলাস। এই জন্য দেখো না, নিউক্লিওলাসটা স্যাটেলাইট বরাবর ক্রোমোজোমের সাথে যুক্ত থাকে। তাহলে ক্রোমোজোমের গৌণ কুঞ্চন বরাবর যে স্যাটেলাইট, এইটাই তোমার জটিল কুণ্ডলী পাকিয়ে তৈরি করে কি, নিউক্লিওলাস। ঠিক আছে, তাহলে দেখো আমরা মোটামুটি পুরোটা আবার একটু রিক্যাপ করি। প্রোফেজে আমার কি হচ্ছে, জল বিয়োজন, ক্রোমোজোম খাটো মোটা হয়, নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে, এবং ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত দুটি ক্রোমাটিডে বিভাজিত হচ্ছে। তার ঠিক পরপর প্রোমেটাফেজে এসে আমার নতুন করে তৈরি হচ্ছে স্পিন্ডল যন্ত্র। প্রতিটা তন্তু হলো স্পিন্ডল তন্তু, যাদের সাথে ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার দিয়ে যুক্ত হচ্ছে তাদেরকে আমরা বলছি ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। ক্রোমোজোম গুলো ড্যান্স করতে থাকে, সো ক্রোমোজোমাল নৃত্য। এইবার ক্রোমোজোম গুলো যখন 2 মেরুর মধ্যবর্তী বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়ে গেল, এই পুরো প্রক্রিয়াটাকে আমরা বললাম মেটাকাইনেসিস। মোটাফেজ, মেটাফেজ আমার মতো। এই জন্য মধ্য পর্যায়ে ক্রোমোজোম গুলো সবচেয়ে বেশি খাটো মোটা হয় জটিল কুণ্ডলী পাকানোর মাধ্যমে, সুপার কয়েলিং বা কন্ডেনসেশন। এবং সেন্ট্রোমিয়ার যেই মাত্র বিভাজিত হয়ে যাবে, সেন্ট্রোমিয়ার বিভাজিত হওয়ার শুরু, তার মানে আমার হচ্ছে কি হবে, সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু, তার মানে আমার মেটাফেজ শেষ, অ্যানাফেজ শুরু। তাহলে অ্যানাফেজে আমার মেরুমুখী চলনে সেন্ট্রোমিয়ার সামনে, বাহুগুলো পেছনের দিকে থাকবে, VLJI আকৃতি দেখা যাবে। যেই মাত্র মেরু বরাবর পৌঁছে গেল সেই বরাবর অ্যানাফেজ শেষ, টেলোফেজ শুরু। জল যোজন, ক্রোমোজোম গুলো আবার লম্বা চিকন হয়ে যাবে, নিউক্লিওলাস নিউক্লিয়ার এনভেলপের আবার কি হবে, পুনরাবির্ভাব ঘটবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখো, যে জিনিসগুলো আমাদের কনফিউশন হয় সেগুলো আপু আবার ক্লিয়ার করে দিচ্ছি। যদি বলা হয় নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন, আচ্ছা, একটা হলো বিলুপ্ত হতে শুরু করে, সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়, আরেকটা হলো বিলুপ্ত থাকে।
তাহলে বিলুপ্ত হতে শুরু করে তোমরা সবাই জানো, প্রোফেজ সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়, প্রোমেটাফেজ বিলুপ্ত থাকে, মেটাফেজ। আচ্ছা, এরপরেরটা কি হবে? ক্রোমোজোম খাটো মোটা হতে শুরু করে, আর এটা হলো সর্বোচ্চ খাটো মোটা হয়। তাহলে জল বিয়োজনের ফলে তোমার খাটো মোটা কিন্তু প্রোফেজে শুরু করে ফেলছে, কিন্তু সুপার কয়েলিং বা কন্ডেনসেশন করে সর্বোচ্চ হচ্ছে মোটা দশা মানে মেটাফেজে। আচ্ছা, এরপরেরটা তোমার হলো ক্রোমোজোম দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়। যদি ক্রোমোজোম ক্রোমাটিডে বিভক্ত হওয়ার কথা বলে তাহলে একটা জিনিস, আর যদি বলে সেন্ট্রোমিয়ারে বিভাজিত হয়, সেন্ট্রোমিয়ারের বিভাজন, তাহলে ক্রোমোজোম দুটি ক্রোমাটিডে বিভাজিত হয় হচ্ছে প্রোফেজে, কিন্তু সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে যায় মেটাফেজে, নট অ্যানাফেজ। আচ্ছা, আর যদি বলে ক্রোমাটিড গুলো অপত্য ক্রোমোজোমে বিভাজিত হয়, যদি অপত্য ক্রোমোজোমের কথা বলা হয়, ঠিক আছে, ক্রোমাটিড গুলো অপত্য ক্রোমোজোমে বিভাজিত হয়, দ্যাট উইল বি অ্যানাফেজ। আচ্ছা, এরপরে লাস্ট যেটা সেটা হলো স্পিন্ডল তন্তু। যদি আমাকে বলা হয় স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটে, স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটে এবং আরেকটা হচ্ছে তৈরি হয়, একটা হলো সূচনা ঘটে এবং আরেকটা হলো তৈরি হয়। তাহলে সূচনা ঘটে প্রোফেজে আর তৈরি হয় প্রোমেটাফেজে। তার মানে দেখছো এই যে ভাষার ত্রুটির জন্য কিন্তু অ্যান্সার পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এই জন্য তোমরা হচ্ছে খুব ভালো করে পড়ে তারপরে অ্যান্সার করবা যে প্রশ্ন অ্যাকচুয়ালি কি চেয়েছে। তাহলে দেখো আমরা হচ্ছে এতক্ষণ পর্যন্ত যা পড়লাম পুরাটাই ছিল কিন্তু ক্যারিওকাইনেসিস। তাহলে সাইটোকাইনেসিস বরাবর কি হয় দেখো, সাইটোকাইনেসিস আমাদের উদ্ভিদ কোষে একরকম হয় এবং প্রাণী কোষে আবার আরেক রকম হয়। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়, আমার বিষুবীয় যে অঞ্চলটা আছে এই বিষুবীয় অঞ্চলে আমার ক্ষুদ্র ক্ষুদ্র সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং গোলগি বডি থেকে আসা কিছু পেকটিন জাতীয় ভেসিকল মিলিত হয়। সাইটোপ্লাজম থেকে আসা কিছু খন্ড খন্ড ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্ট মানে খন্ডাংশ, যেগুলোকে আমরা বলি ফ্র্যাগমোপ্লাস্ট এবং গোলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল মিলিত হয়ে তৈরি হচ্ছে একটা কোষ প্লেট। কোষ প্লেট, তাহলে তোমরা চ্যাপ্টার 1-এ পড়েছো না যে কোষ প্লেট তোমার হচ্ছে তৈরিতে সাহায্য করে কি গলগি বডি। তো কোষ প্লেট, প্লাজমা লেমা, ঠিক আছে, এই সবগুলোর উপরে যখন লিগনিন আর সুবেরিন জমা হবে, লিগনিন ও সুবেরিন তখন মিলিত হয়ে তৈরি করবে কোষ প্রাচীর, এবং যেই মাত্র কোষ প্রাচীর তৈরি করলো সেই মাত্র কোষটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং গোলগি বডির পেকটিন জাতীয় ভেসিকল তৈরি করলো কোষ প্লেট, আবার এরা হচ্ছে তোমার প্লাজমা লেমা তৈরিতেও সাহায্য করে। তাহলে প্লাজমা লেমা, কোষ প্লেট, এদের উপরে যখন লিগনিন সুবিরিনের একটা পৃথক আস্তর পড়বে এরা সকলে মিলে তৈরি করে কোষ প্রাচীর। তো উদ্ভিদ কোষে যেহেতু কোষ প্রাচীরের একটা ফান্ডা আছে, তো এদের ক্ষেত্রে তোমার এটা একটু ঝামেলা, বাট প্রাণী কোষে তেমন কিছুই হয় না। প্রাণী কোষে তোমার যে বিষুবীয় অঞ্চল ছিল সেই বিষুবীয় অঞ্চল বরাবর একটা খাঁজ বা ভাঁজ তৈরি হয়, এবং এই যে বিষুবীয় অঞ্চল বরাবর যে ভাঁজ তৈরি হলো সেই ভাঁজ বরাবর তোমার হচ্ছে অ্যাক্টিন এবং মায়োসিনের ক্রমসংকোচনের ফলে কোষটা দুই ভাগে বিভাজিত হয়ে যাবে। তো যদি কখনো এরকম হয় যে ক্যারিওকাইনেসিস চলতেই আছে, ঠিক আছে, কিন্তু সাইটোকাইনেসিসের কোনো নাম নাই,
ঠিক আছে, তার মানে যখন নিউক্লিয়াসের বিভাজন চলতে থাকে কিন্তু সাইটোপ্লাজম মাত্র একবার বিভাজিত হয়। ঠিক আছে, একবার সাইটোপ্লাজম আর হচ্ছে গিয়ে নিউক্লিয়াস বিভাজিত হলো, এরপর নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে তো বিভাজিত হচ্ছে, কিন্তু সাইটোপ্লাজম আর বিভাজিত হচ্ছে না। তাহলে আমরা একটা সাইটোপ্লাজমের মধ্যে মাল্টিপল কি পাবো, নিউক্লিয়াস পাবো। এই প্রক্রিয়াটাকে বলা হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন, প্রি নিউক্লিয়ার ডিভিশন, ইংরেজিগুলো মনে রাখবা। এর এক্সাম্পল হলো ডাবের পানি। এবং এই ফ্রি নিউক্লিয়ার ডিভিশনের মাধ্যমে যখন একটা সেলে আমরা মাল্টিপল নিউক্লিয়াস পাই, সেটা উদ্ভিদ কোষ হলে তাকে আমরা বলবো সিনোসাইট, এবং প্রাণী কোষ হলে সেটাকে আমরা বলবো প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম আমরা কোথায় পেয়েছিলাম? অণুজীব চ্যাপ্টারে ম্যালেরিয়াতে পেয়েছিলাম না? কারণ ম্যালেরিয়াতে তোমরা একটা দশা পড়েছো শাইজন্ট, যেখানে একটা কোষে অনেকগুলা নিউক্লিয়াস ছিল। ঠিক আছে, তাহলে প্লাজমোডিয়াম নামটা কিন্তু এখান থেকে আসছে, মুক্ত নিউক্লিয়ার বিভাজন থেকে। তাহলে দেখো মাইটোসিসের গুরুত্ব, এখান থেকে তোমার এই যে জননাঙ্গ সৃষ্টি এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি, এই পয়েন্টটা নিউক্লিয়াস সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা, ক্রোমোজোমের সমতা রক্ষা, এই পয়েন্টগুলা কিন্তু একটু ভেজাল হয়। কেন? যদি আমাদেরকে বলে জননাঙ্গ, মানে পুরুষের ক্ষেত্রে শুক্রাশয়, মেয়েদের ক্ষেত্রে ডিম্বাশয়, শুক্রাশয় ডিম্বাশয় সৃষ্টি এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি বলে, দ্যাট উইল বি মাইটোসিস। বাট আমাকে যদি বলা হয় জনন কোষ সৃষ্টি, জনন কোষ সৃষ্টি বললে কিন্তু হবে মায়োসিস, এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করবা। জনন কোষের সংখ্যা বৃদ্ধি বললে মাইটোসিস, কিন্তু জনন কোষ সৃষ্টি বললে কিন্তু তোমার হবে হচ্ছে মায়োসিস। ঠিক আছে, কারণ একটা হ্যাপ্লয়েড সেল তৈরি হচ্ছে, তাহলে মায়োসিস দরকার, কিন্তু সেই হ্যাপ্লয়েড সেলটাই যখন আবার বিভাজিত হবে, আবার মায়োসিস হলে কি হাফ প্লয়েড হয়ে যাবে, যেটা কখনোই পসিবল না। বোঝা গেছে? আচ্ছা, যদি বলে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা, মানে কনস্ট্যান্ট রাখতেছো তুমি, তাহলে সেটা হবে মায়োসিস। আর শুধু সমতার কথা বললে সেটা হবে মাইটোসিস। ঠিক আছে, এছাড়া দেহ গঠন, দৈহিক বৃদ্ধি, বংশবৃদ্ধি করে, যেমন ক্লামাইডোমোনাস একটা শৈবাল, হ্যাঁ, ওর বংশবৃদ্ধি হয় তোমার হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে। আকার আয়তন রক্ষা, ক্ষতস্থান পূরণ, ক্ষতস্থান পূরণ ওই যে বললাম প্লেটলেটের কথা বলেছিলাম, ক্ষয় পূরণ করে। আমাদের লোহিত রক্তকণিকার আয়ু কত দিন? 120 দিন। কর্নিয়ার বাইরের কোষ, এগুলো খুবই সীমিত জীবন সম্পন্ন, ওদের পুনরুৎপত্তি করবে। গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা, তোমার বাবা মার বৈশিষ্ট্যগুলো তোমার মধ্যে প্রিজার্ভ করবে। অনিয়ন্ত্রিত মাইটোসিসেরও কিন্তু কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে, তার মানে অলওয়েজ যে মাইটোসিস আমাদের জন্য আশীর্বাদ তা কিন্তু না, ওরা কিন্তু অনেক অভিশাপও সৃষ্টি করতে পারে। তাহলে আমরা একটু চলো দেখে আসি যে হচ্ছে যে আমাদের পরবর্তীতে হচ্ছে মাইটোসিসটা আমাদের কিভাবে কাজ করতেছে। তাহলে এই যে দেখো আমাদের মাইটোসিস, আমরা এই যে ধরো একটা টিকটিকি লেজ কেটে গেল, সেখান থেকে আবার লেজটা গজালো, এটা কিভাবে হচ্ছে? মাইটোসিসের মাধ্যমে হচ্ছে। সরি, আচ্ছা, তো যখন মাইটোসিসের মাধ্যমে হয় তখন সবার প্রথমে আমার কি হয়? নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে তোমার ক্যারিওকাইনেসিস করে দুইটা অপত্য কোষ তৈরি করে এবং এরপরে সাইটোপ্লাজমের বিভাজন হয়। তো ক্যারিওকাইনেসিসের মধ্যে আমরা পাচ্ছি প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। এখানে তোমাদের প্রোমেটাফেজটার কথা বলে নাই, বাট প্রোমেটাফেজও পড়ে। আর সাইটোকাইনেসিস কি হচ্ছে? এই যে দেখো আমার সাইটোপ্লাজমটা বিভাজিত হয়ে কোষটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে দেখো প্রথমে আমার কি হয়, এই যে তোমার কোষটা হচ্ছে কিভাবে বিভাজিত হচ্ছে দেখছো, এই যে আমার হচ্ছে যে প্রথমে এই নিউক্লিয়াস গুলো কি করলো, ইন্টারফেস দশায়, এই যে দেখো সেন্ট্রিওল দুটো দুই মেরুতে চলে যাবে এবং অ্যাস্টার রশ্মি বিচ্ছুরণের জন্য প্রস্তুত হয়ে যাবে। তাহলে চলে আসলাম প্রোফেজে, জল বিয়োজনের মাধ্যমে ক্রোমোজোম গুলো খাটো মোটা হবে এবং দৃষ্টিগোচর, মানে আমরা চোখে দেখতে পাবো। দেখো সেন্ট্রোমিয়ার কিন্তু বিভাজিত হয়নি। ঠিক আছে, নিউক্লিওলাস, নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হতে শুরু করে। এবার কি হবে তোমার, আমাদের যে হচ্ছে গিয়ে এই সেন্ট্রিওল গুলো দুই মেরুতে পৌঁছে যাবে এবং কি হবে, নিউক্লিওলাস, নিউক্লিয়ার এনভেলপ সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাবে এবং এই যে তোমার অ্যাস্টার রশ্মির মাধ্যমে প্রাণী কোষে সেন্ট্রিওল, উদ্ভিদ কোষে মাইক্রোটিউবিউলের সাহায্যে কি তৈরি হচ্ছে, স্পিন্ডল যন্ত্রটা তৈরি হচ্ছে। এবং প্রত্যেকটা তন্তু স্পিন্ডল তন্তু, যাদের সাথে যুক্ত হবে ক্রোমোজোম তারা হলো আকর্ষণ তন্তু। এইবার দেখো তোমার প্রত্যেকটা ক্রোমোজোম তাদের সেন্ট্রোমিয়ার দিয়ে, আমরা অ্যাকচুয়ালি বলে থাকি কাইনেটোকোর মোটর প্রোটিন, কাইনেটোকোর বরাবর ওরা কি হয়, এই যে যে তোমার স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হলো, পুরাপুরি বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়ে গেল, যেটাকে আমরা বলি মেটাকাইনেসিস। এবং দেখো এখানে ওরা সর্বোচ্চ খাটো মোটা হয়, সুপার কয়েলিং কনডেনসেশন করে এবং
এই যে কাইনেটোকোর বরাবর ওদের যে সেন্ট্রোমিয়ারটা আছে, সেই সেন্ট্রোমিয়ারটা এবার কি করবে, ওদের বিভাজন করবে। যেই মাত্র সেন্ট্রোমিয়ারের বিভাজন হবে সেই মাত্র মেটাফেজ শেষ, আর হচ্ছে অ্যানাফেজ শুরু হবে। তাহলে এই যে তোমার ওরা বিভাজিত হয়ে যখন মেরুমুখী চলন করবে, তার মানে দুই মেরুর দিকে যাবে, তখন সেন্ট্রোমিয়ারটা অগ্রগামী আর বাহুগুলা হচ্ছে অনুগামী। তাহলে এই যে দেখো ওরা মেরুর কাছে চলে যাচ্ছে, এবং এই দুইটাকে আমরা তখন বলবো অপত্য ক্রোমোজোম। ওদের আকৃতি হয়ে যাবে VL যে I। তাহলে এই যে ওদের মেরুমুখী চলন যেখানেই শেষ হবে, ওরা মেরুতে পৌঁছে গেল, তখনই আমার অ্যানাফেজ দশা শেষ, টেলোফেজ দশা হচ্ছে শুরু। তাহলে এই চল আমরা টেলোফেজ দশাকে চলে যাই। তাহলে এরপরে যখন টেলোফেজ শুরু হবে, আমার কি হবে বলতো, জল যোজন হবে। তোমার মেরুতে চলে গিয়ে জল যোজন করে দেখো ওরা আবার লম্বা চিকন হয়ে গেল, পাতলা পুতলা হয়ে গেল, ওদেরকে তখন আমরা আবার ক্রোমাটিন তন্তু বলবো। স্যাট ক্রোমোজোমের গৌণকুঞ্চন নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপটা তৈরি হয়ে গেল। তাহলে আমার ক্যারিওকাইনেসিস শেষ। এইবারে আমার পালা হচ্ছে আমার সাইটোকাইনেসিসের। তাহলে উদ্ভিদ কোষে কি হলো, ফ্র্যাগমোপ্লাস্ট এবং ভেসিকল মিলিতভাবে তৈরি করবে কোষ প্লেট। ঠিক আছে, এটা হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে দেখাচ্ছে যে অ্যাক্টিন মায়োসিনের ক্রম সংকোচনে ক্লিভেজ ফারো ফর্মেশন হলো, গ্যাচাং করে সাইটোপ্লাজমটা দুই ভাগে বিভাজিত হয়ে গেল। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা কি পাই, বিষুবীয় অঞ্চল বরাবর পাবো আমরা হলো ফ্র্যাগমোপ্লাস্ট এবং ভেসিকল। এগুলো মিলিতভাবে প্রথমে কোষ প্লেট, প্লাজমা লেমা, তার উপরে লিগনিন সুবিরিনের আস্তরণ যুক্ত হয়ে তৈরি করে কোষ প্রাচীর। যে মাত্র কোষ প্রাচীর তৈরি হবে, সেই মাত্র কোষটা দুই ভাগে বিভাজিত হয়ে সাইটোকাইনেসিস সম্পূর্ণ করে ফেললো। তাহলে আশা করি তোমরা হচ্ছে যে বুঝতে পেরেছো। তাহলে এবারে দেখো আমার অস্বাভাবিক কোষ বিভাজনের ফলে কি হয়। তোমরা কি জানো যে টিউমার এবং সিস্টের মধ্যে ডিফারেন্স কোথায়? টিউমারটা হচ্ছে তোমার সলিড, আর সিস্টটা হচ্ছে তোমার ফাঁকা, ক্যাভিটি। তার মানে এটাকে টিউমারের মধ্যে সলিড একটা কোষের ক্লাস্টার বা পুঞ্জ থাকবে, কিন্তু সিস্টের মধ্যে এই যে আমার সেলটা আছে, তার ভিতরে যে কোনো লিকুইড থাকতে পারে, হতে পারে ব্লাড, হতে পারে পাস, হতে পারে ওয়াটার। ঠিক আছে, তাহলে একটা কোষ যখন একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা এরকম নিয়ন্ত্রিত থাকছে, এটার কারণ কি, আমাদের P53 নামের একটা বিশেষ প্রোটিন। এই প্রোটিনটা করে কি, কোষটা যাতে এক্সেসিভ ডিভিশন না করে, ওকে কন্ট্রোল করে, কন্ট্রোল, এত বিভাজিত হওয়ার দরকার নাই, ওকে অতিরিক্ত কোষ বিভাজন থেকে রক্ষা করে। কিন্তু আমাদের প্রত্যেকের শরীরে কিন্তু অর্ধেকের মতো P53 ডিফেক্টিভ, কিন্তু তারপরে আমাদের কিছু হয় না। কিন্তু কোনো কারণে যদি P53 ডিফেক্ট অনেক বেশি বেড়ে যায়, হতে পারে বহিরাগত কোনো কারণে, তেজস্ক্রিয় রশ্মি, আমাদের খাবারের ভেজাল, যে কোনো কারণে যখন P53 ডিফেক্টিভ হয়ে যাবে, তখন আমাদের কোষ চক্র বলবে কেমন জানি টাল টাল লাগতেছে, ও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখনই অস্বাভাবিক কোষ বিভাজনের ফলে তৈরি হয় টিউমার। তো একটা টিউমার কিন্তু ক্যান্সার না, যে কোনো টিউমারই কিন্তু বিনাইন হতে পারে। আমরা টিউমারের ক্ষেত্রে দুইটা ওয়ার্ড পড়ি, একটা হলো বিনাইন, একটা হলো ম্যালিগনেন্ট। যখনই আমাদের কোনো ভিসেরাতে কোনো টিউমার হয়, সাপোজ তোমার ব্রেইন টিউমার হলো, বোন টিউমার হলো, কিডনিতে টিউমার হলো, যে কোনো টিউমারে আমরা প্রথমে করি কি, সার্জারি করে সেই টিস্যুটাকে বায়োপসি করতে পাঠাই। যদি দেখি কোনো ক্যান্সার সেল নাই, দ্যাট ইজ বিনাইন, ক্যান্সার সেল থাকলে দ্যাট ইজ ম্যালিগনেন্ট। তো একটা টিউমার কিন্তু অলওয়েজ ক্যান্সার হবে না। যখন সেই টিউমারটাকে কোনো ভাইরাস আক্রমণ করে, সাপোজ আমাদের ক্যান্সার তৈরিকারী একটা ভাইরাস হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, তাই না, আমাদের অ্যানোজেনিটাল ক্যান্সার করে, ক্যাপোসি সার্কোমা। তাহলে এরা যখন আমাদের টিউমারগুলোকে অ্যাটাক করে, এরা তখন অস্বাভাবিকভাবে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, অস্বাভাবিকভাবে ছড়িয়ে পড়ে, এই ছড়িয়ে পড়াকে বলা হয় মেটাস্টেসিস। তাহলে টিউমারগুলো যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ছে বা মেটাস্টেসিস হচ্ছে, তখনই তাকে আমরা কি বলি বলতো, ক্যান্সার বলি, ক্যান্সার বলি। ঠিক আছে, ফলাফল কি, টিউমার আর ক্যান্সার। তাহলে এই যে তোমার ক্যান্সার সৃষ্টি হচ্ছে, এই ক্যান্সার সৃষ্টির ফলে আমাদের কি হয় বলতো, এই যে আমাদের আয়ু কমে যাচ্ছে। কিছু কিছু জিন আছে যারা কিনা ক্যান্সার তৈরি করে। তাহলে তোমরা ডিকশনারিতে লিখে রাখো যে অঙ্ক মানেই ক্যান্সার। এখন তোমরা অনেকে আবার আপুকে গালিগালাজ করবা, ঠিক আছে, যে তোমার হচ্ছে যে আপু আপনি কি বলতেছেন, ক্যান্সার, অঙ্ক কি ক্যান্সার নাকি? যারা ম্যাথ লাভার আছে তারা আবার আপুকে বকা দিবা যে আপু অঙ্ক তো ক্যান্সার না। অ্যাকচুয়ালি এটা আমাদের মেডিকেলের টার্ম, এটা তোমাদের ম্যাথের স্পেলিং এর মতো না, অঙ্ক, ONCO। যে ক্যান্সারের যারা ডাক্তার আছে তাদেরকে বলা হয় তোমার অঙ্কোলজিস্ট, বা মেডিসিনে তোমার ক্যান্সারের যে ব্রাঞ্চ আছে এটাকে বলা হয় অঙ্কোলজি। ঠিক আছে, তাহলে ক্যান্সার তৈরিকারী যে জিনটা আছে তাদেরকে বলা হয় অনকোজিন। তাহলে ক্যান্সার তৈরির পদ্ধতিকে আমরা কি বলবো, জেনেসিস মানে হলো তৈরি, এটা অলওয়েজ মনে রাখবা ডিকশনারি। তাহলে আমরা লিখে ফেলি চলো, যে অনকো মানে ক্যান্সার,
আর জেনেসিস মানে হচ্ছে তৈরি। ঠিক আছে, তার মানে অনকোজেনেসিস মানে হচ্ছে ক্যান্সার তৈরির পদ্ধতি, আর ক্যান্সার তৈরিকারী জিনকে আমরা কি বলবো? অনকোজিন। ঠিক আছে, আবার কিছু জিন আছে বা কিছু পদার্থ আছে যারা কিনা ক্যান্সার তৈরি করে, ওদেরকে আমরা বলে থাকি মিউটাজিনও বলতে পারি। হ্যাঁ, মিউটাজিন। এবং যে সকল পদার্থ ক্যান্সার তৈরি করছে ওদেরকে আমরা বলবো কার্সিনোজেনিক। কার্সিনোজেনিক। ওকে। আচ্ছা, তাহলে দেখো আমরা বলে ফেললাম যে ক্যান্সার তৈরিকারী জিন হলো অনকোজিন বা মিউটাজিন। যে সকল পদার্থ ক্যান্সার তৈরি করে তাদেরকে আমরা বলি কার্সিনোজেনিক, এবং ক্যান্সার তৈরির পদ্ধতিকে বলা হচ্ছে অনকোজেনেসিস। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা মোটামুটি কিন্তু ক্যান্সার ছড়িয়ে পড়াকে মেটাস্ট্যাসিস বলে, অনকোজিন, মিউটাজিন এগুলো পড়ে ফেলছি। এগুলোর পাশাপাশিও কিন্তু একটা কোষের মৃত্যু বলে কথা আছে। একটা কোষ কি সারা জীবন বেঁচে থাকবে? তুমি আমি কি সারা জীবন আমাদের পৃথিবীতে স্থায়ী? স্থায়ী না তো। তাহলে একটা কোষ পুষ্টির অভাবে মরে যেতে পারে, কিংবা কোষের জেনেটিক ডেথ হতে পারে। আমরা যদি কোনো কারণে বার্ধক্যজনিত কারণে মারা যাই, এটা হচ্ছে ন্যাচারাল ডেথ। কেউ যদি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, সেটা হলো অ্যাক্সিডেন্টাল ডেথ। এখন সাপোজ তুমি দিনের পর দিন না খেয়ে আছো, কিংবা কোনো কারণে কোনো একটা বিষাক্ত দ্রব্যের টক্সিসিটি তোমার মধ্যে হলো, তাহলে সে পুষ্টির অভাবে বা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে সেলের যে ডেথ হয় তাকে আমরা বলি নেক্রোসিস। আর জেনেটিক্যালি প্রোগ্রামড ডেথ, দ্যাট মিনস ধরো লোহিত রক্তকণিকার আয়ু 120 দিন, 120 দিন পার হয়ে যাওয়ার পরে ও খাতাম টাটা বাই। আমাদের অন্ত্রের কোষ, বৃক্কের কোষ প্রতি মুহূর্তে অসংখ্য বর্জ্য পদার্থের এক্সপোজড হচ্ছে, তাহলে এই কোষগুলো মারা গেল। ঠিক আছে। এরপরে আবার ধরো তোমার হলো কি বলে ওইটাকে, সাপোজ হচ্ছে যে আমার হাতের যে 5টা আঙ্গুল, জন্মের সময় 5টা আঙ্গুল কি ছিল? পাতলাকে টিস্যু দিয়ে আটকানো ছিল, কিন্তু আমাদের জন্মের পরে কি হয়েছে? সেই টিস্যুটা নষ্ট হয়ে গেছে। না হলে আমাদের হাত বাদুড়ের মতো হইতো, আর আমরা এরকম টুক করে ক্যাচ ধরতে পারতাম, কোনো ক্যাচ মিস হইতো না আমাদের। তাহলে এটাকে বলা হচ্ছে পুষ্টির অভাবে মৃত্যুকে বলে নেক্রোসিস, আর জেনেটিক্যালি প্রোগ্রামড নিয়ন্ত্রিত মৃত্যুকে আমরা বলি অ্যাপোপ্টোসিস। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা কিন্তু এগুলো পড়ে ফেলেছি যে টিউমার সৃষ্টি হওয়াকে বলা হয় অনকোজেনেসিস, কোষচক্র বিনষ্টকারী জিন অনকোজিন, রাসায়নিক পদার্থকে আমরা মিউটাজিন বা কার্সিনোজেনিক বলি, বিভিন্ন অঙ্গে টিউমার ছড়িয়ে পড়াকে বলে মেটাস্টেসিস। এখান থেকে তো এমসিকিউ আসবেই, রিটেনেও কিন্তু সংজ্ঞা আসতে পারে। ঠিক আছে। আচ্ছা, তাহলে চলে আসি, আমরা আরেকটা টপিক পড়বো, সেটা হচ্ছে মাইটোটিক ইন্ডেক্স। এটা কিন্তু তোমাদের রিটেনেও আসতে পারে। হ্যাঁ, অ্যাট এ টাইম একটা কোষে বা একটা দেহে কি পরিমাণে মাইটোসিস হচ্ছে, এটার একটা সূচক হলো মাইটোটিক ইন্ডেক্স। তার মানে আমাদের লবে হবে মাইটোসিসরত কোষ সংখ্যা, মাইটোসিসরত কোষ সংখ্যা, আর নিচে হবে দেহের মোট কোষ সংখ্যা। মাইটোসিসরত কোষ সংখ্যা ডিভাইডেড বাই দেহের মোট কোষ সংখ্যা, এটাকে আমরা বলি মাইটোটিক ইন্ডেক্স। এটা দিয়ে আমরা কি বুঝতে পারি? আমার চিকিৎসার দিক নির্দেশনা। যদি একটা কোষের মাইটোটিক ইন্ডেক্স অনেক বেশি হয়, তার মানে সেই টিউমারটা অনেক তাড়াতাড়ি বড় হচ্ছে, তখন তোমাকে আগে কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিয়ে টিস্যুটাকে বা টিউমারটাকে ছোট করে দেন সার্জারি করতে হবে। আর মাইটোটিক ইন্ডেক্স যদি অনেক কম হয়, ছোট হয়, তাহলে তুমি আগে টিউমারটা কেটে ফেলো, এরপরে তুমি কেমোথেরাপি বা রেডিওথেরাপি দাও। সো একটা টিউমার বা ক্যান্সারের ট্রিটমেন্টটা কেমন হবে, সেটা আমরা যেটা দেখে ডিসাইড করব তাকে বলা হয় মাইটোটিক ইন্ডেক্স। ওকে, এটা কিন্তু রিটেনও আসতে পারে। তাহলে P53 প্রোটিনের ভূমিকা কি? কোষকে বিভাজন হতে বিরত রাখা, অতিরিক্ত কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করবে। মেটাকাইনেসিস, মোটাফেজ মেটাফেজ, তাই না? আচ্ছা, কোষ বিভাজনের কোন ধাপে তাহলে ক্রোমোজোম মেরুর দিকে গমন করে? অ্যানাফেজ। মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমে কনডেনসেশন শুরু হয়? কনডেনসেশন বলতে আমরা বলেছিলাম সুপার কয়েলিং, তার মানে ক্রোমোজোমটা সর্বোচ্চ খাটো আর মোটা হচ্ছে। তাহলে মেটাফেজে কি হবে? মোটা ফেজ পাওয়া যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোম VLJI আকৃতি ধারণ করে? তাহলে VLJI আকৃতি ধারণটা হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই আকৃতিটা হচ্ছে আমাদের কিন্তু প্রত্যেকবার পরীক্ষায় আসার একটা পসিবিলিটি থাকে, কোষ চ্যাপ্টার বলো, কোষ বিভাজন বলো। তাহলে VLJI এই আকৃতি ধারণটা আমরা কোথায় পাবো বলো তো? আমরা পাবো হচ্ছে অ্যানাফেজে। তার মানে যেই মাত্র তোমার সেন্ট্রোমিয়ারটা বিভাজিত হয়ে গেল, এরপরে কিন্তু অ্যানাফেজ শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, ক্রোমোজোমীয় নৃত্য তাহলে আমরা কোথায় পাবো? প্রোমেটাফেজ দশায় পাবো ক্রোমোজোমীয় নৃত্য। দেহের বিভিন্ন অংশে ক্যান্সার কোষ ছড়িয়ে পড়াকে কি বলে? অনকোজেনেসিস মানে হচ্ছে ক্যান্সার তৈরির পদ্ধতি।
নেক্রোসিস মানে হচ্ছে পুষ্টির অভাবে কোষের মৃত্যু, আর অ্যাপোপ্টোসিস হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। অ্যাপোপ্টোসিস আমরা কোনটাকে বলছি? জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। তাহলে অ্যান্সার কি হবে? মেটাস্ট্যাসিস। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়ে কোনটা ছিল? প্রোফেজ। আর প্রোমেটাফেজটা ছিল কোনটা বলতো? স্বল্পস্থায়ী পর্যায়। সবচেয়ে দীর্ঘস্থায়ী আর স্বল্পস্থায়ী। ওকে। এরপর দেখো, মাইটোসিস কোষ বিভাজনের পর্যায় টোটাল কয়টা? 5টা। মাইটোসিস বিভাজনকে ক্যারিওকাইনেসিস নামকরণ করেন কে? তাহলে ফ্লেমিং হচ্ছে মাইটোসিস নামকরণ করেছেন এবং পুরা সেল ডিভিশন আবিষ্কার করেছেন। কিন্তু ক্যারিওকাইনেসিস বললে সেটা কি হবে? শ্লাইখার। ওয়াটসন ক্রিক আমরা কোথায় পেয়েছিলাম? ডিএনএ ডাবল হেলিক্স মডেলে, তাই না? ওয়াটসন এবং ক্রিক 1953 সালে আবিষ্কার করেছিলেন। আর মেন্ডেল হচ্ছে আমাদের সেই যার দুঃখভারে জীবন আমরা পড়েছিলাম জিনতত্ত্বের জনক গ্রেগর জোহান মেন্ডেল। মাইটোসিসের কোন ধাপে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়? এটা কিন্তু অবশ্যই মেটাফেজ দিবা। মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম 2টি ক্রোমাটিডে বিভক্ত হয়? অবশ্যই প্রোফেজ। আর যদি অপত্য ক্রোমোজোম বলতো তাহলে কি হতো? অ্যানাফেজ। ক্রোমোজোমীয় নৃত্য আমরা একটু আগে দেখলাম প্রোমেটাফেজে পাওয়া যাচ্ছে। দেখছো, এগুলোর কিন্তু প্রত্যেকটার অপশন কিন্তু অনেক ক্ষেত্রে ইংলিশে দেওয়া, এজন্য তোমরা অবশ্যই ইংরেজি প্রতিশব্দগুলো খুব ভালো করে পড়বা। কোষ বিভাজন আবিষ্কার একই কথা, ওয়াল্টার ফ্লেমিং। ঠিক আছে, শ্লাইখার তো বললামই তোমার ক্যারিওকাইনেসিস আবিষ্কার করেন। লিউয়েনহুক কি আবিষ্কার করেছেন? জীবিত কোষ। ব্যাকটেরিয়ারও কিন্তু আবিষ্কারক। রবার্ট হুক হচ্ছে মৃত কোষ এবং কোষ প্রাচীর। আচ্ছা, কোন প্রক্রিয়ায় টিউমার সৃষ্টি হয়? তাহলে টিউমার সৃষ্টির প্রক্রিয়াকে বলা হবে অনকোজেনেসিস। কার্সিনোজেনেসিস আর মিউটাজেনেসিস বলে কিছু নাই। হ্যাঁ, কার্সিনোজেনিক আছে, মিউটাজিন আছে, আর নেক্রোসিস আছে, নট নেক্রোজেনেসিস। নেক্রোসিস, ঠিক আছে, নেক্রোসিস আর অ্যাপোপ্টোসিস। তাহলে সাইটোকাইনেসিস কোনটির বিভাজন? সাইটোপ্লাজমের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলছি ক্যারিওকাইনেসিস। আর কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? মেটাফেজ। মেটাফেজ পর্যায়ে আমরা ওদেরকে ইকুয়েটরে পাবো। আর ক্রোমোজোম ভেঙে 2টি ক্রোমাটিডে পরিণত হয় কিসে? প্রোফেজে। মাইটোসিস কোষ বিভাজনে কোন ধাপে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে? তাহলে বিলুপ্তি ঘটতে থাকে বললে প্রোফেজ। আর যদি বলে যে বিলুপ্ত থাকে, শুধু থাকে, তাহলে তাকে বলে তোমার মেটাফেজ। ঠিক আছে। অ্যাক্রোসেন্ট্রিক আমরা ভি কি পড়েছিলাম? মেটাসেন্ট্রিক, তার মানে মধ্যকেন্দ্রিক। এল হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, উপমধ্যকেন্দ্রিক। যে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, উপপ্রান্ত কেন্দ্রিক। আই হচ্ছে টেলোসেন্ট্রিক বা প্রান্ত কেন্দ্রিক। মেটা, সাবমেটা, অ্যাক্রো, টেলো, ভিএল জে আই। ঠিক আছে, তাহলে অ্যাক্রোসেন্ট্রিক বলে যে হবে। তাহলে আমরা একটা রিটেনের প্রশ্ন দেখেছি, রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছিল, কোষ বিভাজনের প্রস্তুতি পর্যায়ে বলতে কি বুঝো? তাহলে এখানে তুমি কি লিখবা? যেহেতু আমাদের 2 বা আড়াই এর বেশি থাকে না প্রশ্নগুলোর মান, তুমি লিখবা যে কোষ চক্রের যেই পর্যায়ে দুটি বিভাজনের মধ্যবর্তী সময় বিভাজনের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়। তার মানে আমরা হচ্ছে মাইটোসিস বিভাজনের সকল প্রস্তুতি গ্রহণ করছি যেই পর্যায়ে, তাকেই বলে প্রস্তুতি পর্যায় বা ইন্টারফেস বলা হয়। যেহেতু 2 বা আড়াই মার্কস থাকবে প্রশ্নের মান, তাহলে অবশ্যই বলে দিতে হবে যে আমাদের কোষ চক্রের মোট সময় 90 থেকে 95% সময় ব্যয় হয় এই প্রস্তুতি পর্যায়ে, এবং এই দশায় নিউক্লিয়াসে গুরুত্বপূর্ণ ক্রিয়া বিক্রিয়া হয় দেখে নিউক্লিয়াসকে আমরা বলি বিপাকীয় নিউক্লিয়াস। এবং এই যে প্রস্তুতি পর্যায়, সেই প্রস্তুতি পর্যায়ে তোমার হচ্ছে ধাপ হলো 3টা, G1, S, G2। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি এই ছিল আমাদের আজকের লেকচার।
আজকে লেকচার থেকে তোমরা মাইটোসিসের প্রত্যেকটা দশা আপু যেটা স্লাইডে লিখে দিয়েছি যে কনফিউশন হয় যেই যেই প্রশ্নগুলা নিয়ে সেগুলা খুব ভালো করে পড়বা। কোন কোন কোষে মাইটোসিস হয়, কোন কোষগুলা কখনো বিভাজিত হবে না, কোষ চক্রের নিয়ন্ত্রক কারা এবং মাইটোটিক ইন্ডেক্স, এই জিনিসগুলো ভালো করে পড়বা। রিটেনের জন্য আলাদা আলাদা করে দশার বর্ণনা তোমাকে করতে বলতে পারে, সময় থাকলে ছবি দিবা, আদারওয়াইজ ছবি দিবা না। অনেক সময় প্রশ্নে এত কম জায়গা দেয় তুমি লিখে ছবি আঁকার জায়গা পাবা না, সো জায়গা বুঝে প্রশ্নের মান বুঝে। এবং মাইটোটিক ইন্ডেক্স, কোষের মৃত্যু, এই জিনিসগুলো তোমরা হচ্ছে রিটেনের জন্য একটু দেখবা। মাইটোসিসের গুরুত্ব 4-5টা পয়েন্ট মুখস্থ রাখবা, গুরুত্ব কিন্তু রিটেনে চলে আসতে পারে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।